কি পরিস্থিতি ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধের জানাবো, এবং তার সাথে এটাও জানাবো পরিস্থিতি কী রকম রয়েছে পাকিস্তান বনাম আফগানিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট চলছে সেই কনফ্লিক্টের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আপনারা যদি খেয়াল করেন যে এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটি ব্ল্যাক হয়ে রয়েছে, তাহলে অবশ্যই ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। চলে আসি আজকের প্রথম খবরে। সেটা কি, ইরানের কারাজে একটি মিসাইল নির্মাণ কেন্দ্র ছিল কেন বলছি, আমেরিকা দাবি করেছে এবং তার সঙ্গে ছবি প্রকাশ করেছে, বলছে যে তারা সেটি নাকি গুড়িয়ে দিয়েছে। আপনাদের একটি ছবি দেখায় যেটা আমেরিকার তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এই সেই ছবি। এবং এখানে দেখতে পাচ্ছেন বাদিকে হচ্ছে আক্রমণ চালানোর আগে এবং সেটি গুড়িয়ে যাওয়ার পরে এই রকম একটা বিধ্বংস অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আমেরিকার তরফ থেকে এই ছবি প্রকাশ করে বলা হয়েছে যে ইরান এই ঘাঁটিতে নির্মাণ করত ব্যালিস্টিক মিসাইল এবং ছিল সেজ্জিল সহ আরও কিছু মডেলের মিসাইল সেখানে, সেগুলো সমেত ধ্বংস হয়ে গিয়েছে। এগুলো ভূমি থেকে ভূমিতে কিন্তু হামলা চালানোর জন্য ইরান তৈরি করেছিল। এই ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ ছিল কোনোটা 2000 কিলোমিটার, কোনোটা প্রায় 3500 কিলোমিটার। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, এটা বোঝাই যাচ্ছে। পরের খবর, আকাশ সীমায় ঢুকে হামলার চেষ্টা করেছিল মার্কিন যুদ্ধবিমান F-35। সেই বিমানটিকে গুলি করে নামানোর দাবি জানিয়েছে ইরান। তার সাথে একটি ছবি প্রকাশ করেছে, ছবি বলবো না, ছোট্ট একটি 5 থেকে 6 সেকেন্ডের ভিডিও দেখতে পাচ্ছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি রাডার ইমেজ, সেখানে F-35 একটি যুদ্ধবিমান এবং একটি গোলা গিয়ে তাতে লাগলো। তবে আমেরিকার তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এই F-35 যুদ্ধবিমান ধ্বংস করে নামানোর যে প্রক্রিয়া সেটা ইরান চালিয়েছিল, কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু সেই যুদ্ধবিমান ভূপাতিত হয়নি, বরং সেই অবস্থায় খানিকটা হলেও উড়ে এসে ঠিকঠাকভাবে অবতরণ করেছে এবং যুদ্ধবিমানটির ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ইরানের মাটিতে সেটি আছড়ে পড়েনি, আর পাইলটেরও মৃত্যুর কোনো খবর নেই। পাইলট কিন্তু বহাল তবিয়তে চলে এসেছে তাদের বিমান ঘাঁটিতে। এরকমটা দুতরফ থেকেই জানানো হয়েছে। দুতরফ থেকে কি জানানো হয়েছে, কি ইমেজ এসছে, সেটা কিন্তু আপনাদেরকে জানালাম। এর মধ্যে তো আমাদের মতামত নেই, কারণ ওইখানে দাঁড়িয়ে আমরা পরিস্থিতি খালি চোখে বা নিজেদের চোখে পর্যবেক্ষণ করিনি। যেরকমটা ইনফরমেশান এসছে সেরকমটাই আপনাদেরকে জানালাম। এবার আসি, যুদ্ধ বিমান নামাতে চেয়ে আমেরিকার আবেদন খারিজ করে দিল শ্রীলঙ্কা। গত 4 মার্চ এবং 8 মার্চ আমেরিকা শ্রীলঙ্কাকে বলেছিল যে আপনাদের যে মাত্তালা বিমানবন্দর আছে সেই বিমানবন্দরে আপনারা এই 2টি যুদ্ধ জাহাজকে নামার অনুমতি দিন। শোনা যাচ্ছে সেই যুদ্ধ জাহাজ ছিল হচ্ছে F-15, আর এটাও মনে করা হচ্ছে F-15 যুদ্ধ যে জাহাজ সেটি উড়েছিল একটি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে, সম্ভবত হতে পারে আব্রাহাম লিঙ্কন, সেখান থেকে উড়েছিল এবং নামতে চেয়েছিল। তবে শ্রীলঙ্কা তাকে বা সেই বিমান দুটোকে নামার অনুমতি দেয়নি। শ্রীলঙ্কার তরফ থেকে জানানো হয়েছে যে তারা একেবারে নিরপেক্ষ থাকতে চায়, তারা কোনো যুদ্ধে জড়াতে চায় না। তাই এই অবস্থায় দাঁড়িয়ে যদি তারা ঘাঁটিতে নামতে দেয় আমেরিকার বিমান, তাহলে সরাসরি ইরানের কাছে ভুল বার্তা যাবে, যেটা শ্রীলঙ্কা চায় না। তো এরকম একটি খবর বেরিয়ে এসছে যে আমেরিকার যুদ্ধ বিমানকে এক প্রকার মুখের উপরে না করে দিয়েছে, নামতে দেয়নি শ্রীলঙ্কা তাদের বিমানবন্দরে। অন্যদিকে কুয়েত সৌদি আরবের তেল ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালালো ইরান। পাল্টা তেহরানেও কিন্তু আবার ইসরায়েল হামলা চালিয়েছে। তবে এই যে প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র এবং তেলের শোধনাগারগুলোতে হামলা চালানো হচ্ছে, এতে কিন্তু সারা বিশ্ব ক্ষতির মুখে পড়ছে। যদিও ইরানে হামলায় ইরান তার পাল্টা জবাব দিচ্ছে, আর কুয়েত, কাতার, সৌদি আরবে যে হামলা হচ্ছে ইরানের তরফ থেকে, তার জবাব তারা সরাসরি না দিলেও বকলমে সেই জবাব কিন্তু দিচ্ছে ইসরায়েল। এবং ইসরায়েলের মিসাইল গিয়ে পড়ছে ইরানের তৈল শোধনাগারে, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারে, সেখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। ইরানে কালো বৃষ্টি পর্যন্ত হচ্ছে। এতে প্রাকৃতিক যে গ্যাস এবং প্রাকৃতিক যে তেল সেগুলো ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে। তাতে বিপদ কিন্তু সারা পৃথিবীর সাধারণ মানুষেরই, কারণ এই জ্বালানি একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই পৃথিবীতে রয়েছে, সেগুলো শেষ হয়ে যাওয়া মানে আগামী ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু কে কাকে এই কথা বোঝাবে
আর কেই বা বুঝবে এই যুদ্ধে আবহে, সেটা নিয়েই তো এখন বড় প্রশ্ন। পাকিস্তানের JF-17কে না করে দিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার কাছে বারবার JF-17 বিক্রি করার জন্য দরবার চালাচ্ছিল পাকিস্তান, তাতে এক প্রকার না করে দিয়েছে যে না, আমরা JF-17 কিনবো না, বরঞ্চ তারা রাফেলের দিকে ঝুঁকছে এরকমটা শোনা যাচ্ছে, এবং গ্রিপেন কিংবা রাফেল তারা নিতে পারে, JF-17 নয়, এটা পাকিস্তানকে জানিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতের থেকে ব্রহ্মোস, যে ভয়ঙ্কর সুপারসোনিক ক্ষেপণাস্ত্র, যা কিনা রোখার মতো ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীর খুব কম দেশেরই রয়েছে, নেই বললেই চলে, সেই ব্রহ্মোস কেনার ব্যাপারে ইন্দোনেশিয়া ভারতকে হ্যাঁ করে দিয়েছে, এবং সেই চুক্তি হতে চলেছে বিরাট অ্যামাউন্টের চুক্তি। এখনও পর্যন্ত সাইন হয়নি, সাইন হয়ে গেলে কত হাজার কোটি টাকার বা কত মিলিয়ন ডলারের বা বিলিয়ন ডলারের চুক্তি হলো, সেটা আপনাদের কাছে অবশ্যই জানিয়ে দেবো। এটা ভারতের যে ডিফেন্স নির্মাণ কোম্পানিগুলো, তাদের কাছে একটা সুখবর, ভারতের কাছে সুখবর যে আমাদের ব্রহ্মোস অন্য দেশ কিনবে। তবে ব্রহ্মোস বিক্রি হলে আমরা যে একা তার লাভ গুনবো সেটাও নয়, এখানে রাশিয়াও কিন্তু বেশ খানিকটা লাভ গুনবে, কারণ ব্রহ্মোস মিসাইল আমরা তৈরি করি এখন ভারতেই, ব্রহ্মোস রাশিয়া তৈরি করে না এবং রাশিয়া ব্যবহারও করে না। ব্রহ্মোস আমরাই তৈরি করি, ব্যবহারও আমরাই করি, কিন্তু প্রাথমিক টেকনোলজিতে আমাদের কোলাবোরেশন হয়েছিল রাশিয়ার সঙ্গে, তাই আমাদের ব্রহ্মপুত্র নদ এবং রাশিয়ার মস্কোভা বলে একটি নদী, এই দুটি নদ নদীর মিলনে নাম হয়েছিল ব্রহ্মোস। অনেকে ভাবে ব্রহ্মাস্ত্র থেকে ব্রহ্মোস এসছে, অ্যাকচুয়ালি নয়, ব্রহ্মপুত্র এবং মস্কোভা এই দুটো নদীর নামের সংমিশ্রণ করে বা সন্ধি করে ব্রহ্মোস নাম হয়েছিল। তো ব্রহ্মোসের উপরে যে আমাদের একারই দাবি তা নয়, তবে হ্যাঁ, আমরা বিক্রি করলে তার লভ্যাংশ রাশিয়াতেও যাবে। ইরানের গ্যাস ভাণ্ডারে আক্রমণ নয়, ইসরায়েলকে নির্দেশ দিয়েছে ট্রাম্প, এবং সেই যুক্তি, যেই যুক্তিটা খানিকক্ষণ আগে আমরা আলোচনা করলাম, যে প্রাকৃতিক গ্যাস তৈল শোধনাগারে আক্রমণ এবং সেগুলো জ্বলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এটা আগামী ভবিষ্যতের জন্য ভালো নয়। তার জন্য ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে যা হয়ে গেছে, আর প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার বা তৈল শোধনাগারে কোনো মিসাইল যেন না পড়ে। এখন ইসরায়েল কি করে সেটা পরের ব্যাপার, কারণ ইরান যদি পরপর সৌদি আরবের গ্যাস ভাণ্ডার এবং কুয়েতের ও কাতারের গ্যাস ভাণ্ডারের উপরে আক্রমণ চালায় এবং তাদেরও তৈল শোধনাগারের উপরে আক্রমণ চালায়, তার বদলা নিতে কুয়েত, তারপরে সৌদি আরব, UAE, কাতার, এরা নিশ্চয়ই ইসরায়েলের দ্বারস্থ হবে, আর ইসরায়েল এদের মুখের উপর না বলতে পারবে না, বাধ্য হয়ে ইরানের এই ঘাঁটিগুলোর উপরেও কিন্তু মিসাইল হামলা চালাতে পারে। অন্যদিকে কয়েকদিন আগেই বলেছিলাম যে স্থলপথে এবার আমেরিকা হামলা চালাতে চলেছে ইরানের উপরে, তার কারণ একটি জাহাজ, যার মধ্যে এই আর্টিলারি, ট্যাঙ্ক, কামান, এই সমস্ত কিছু নিয়ে জাপান থেকে বা জাপানের সমুদ্র সীমা থেকে পাড়ি দিয়েছে ইরানের দিকে। অন্যদিকে মনে করা হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড এখন নেই, সেটি গ্রিসের দিকে চলে যাচ্ছে, বাকি আরও বেশ কিছু কাতার, তারপরে UAE, সৌদি আরব, কুয়েত, সেই ঘাঁটিগুলো যে রয়েছে আমেরিকা, সেখানে প্রচুর সৈন্য সমাগম হয়েছে। তাই মনে করা হচ্ছে প্যারাট্রুপিংয়ের সাহায্যে কিংবা এই সমুদ্র পথে হলেও ইরানের উপরে এবার স্থলসেনা নামাতে চলেছে আমেরিকা। আর আজ শোনা যাচ্ছে একটা বড় আক্রমণ হবে ইরানের উপরে, এবং সেই আক্রমণের ফলে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে, এটা ডোনাল্ড ট্রাম্পের আশা, কিংবা মার্কিন যারা এই কৌশলকারী তাদের ধারণা যে আজকের হামলার পর ইরান এক প্রকার হয়তো মুখ থুবড়ে পড়বে। কিন্তু এরকম হামলা হুমকির কথা আগেও শুনেছি, ইরান এখনও পর্যন্ত বেশ কিছুদিন লড়বে বলেই শোনা যাচ্ছে। আজকের শেষ খবর, আফগান সেনা এগোচ্ছে পাকিস্তানের দিকে। আফগানিস্তান তো বলেই ছিল এই যে হাসপাতালে আক্রমণ করলো, এয়ার স্ট্রাইক করলো পাকিস্তান, 400 জনের মৃত্যু হলো, তার বদলা আমরা নেবই। শুধু তার বদলা নয়, গত তিনটে এয়ার স্ট্রাইক হয়েছে দিন 12 থেকে 15-র মধ্যে, এবং সেই 3টে এয়ার স্ট্রাইকে সব মিলিয়ে মৃত্যু হয়েছে প্রায় 1300 থেকে 1400 জনের। এই টোটাল মানুষের একজনের মৃত্যুর বদলা নেবে, এরকমই হুমকি বা হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। এবং শয়ে শয়ে আফগান সেনা পাকিস্তান বর্ডারের দিকে যেরকম এগোচ্ছে, আগে থেকেও বেশ কিছু সেনা সেখানে মোতায়েন তো ছিলই, ফলে যেটা মনে করা হচ্ছে এবার পাকিস্তানের উপরে তো এয়ার স্ট্রাইক করার মতো সেরকম ক্ষমতা তাদের নেই, কিন্তু গ্রাউন্ড থেকেই তারা আক্রমণ চালাবে। আর গ্রাউন্ডে আক্রমণ কীভাবে চালাতে হয় আফগানিস্তান জানে, ফলে পাকিস্তান আফগানিস্তান সীমায়
কনফ্লিক্ট আরও বাড়তে চলেছে, যুদ্ধ আরও বড়োভাবে হতে চলেছে, কারণ তারা বলে দিয়েছে আর কোনো কূটনৈতিক আলোচনায় আমরা যাব না পাকিস্তানের সঙ্গে। এটা আফগানিস্তানের দাবি, গতকালকেই জানিয়েছিলাম। আর এই পরিস্থিতিতে যেরকমভাবে আফগান সেনা এগোচ্ছে পাকিস্তানের বর্ডারের দিকে, তাতে মনেই করা হচ্ছে 2-1 দিনের মধ্যেই বড় যুদ্ধ লেগে যেতে পারে পাকিস্তান বনাম আফগানিস্তানের মধ্যে। নজর থাকবে সেদিকে, সমস্ত খবরাখবর পৌঁছে দেবো আপনাদের সামনে। এবং অবশ্যই যাওয়ার আগে বা এই ভিডিওটি শেষ করার আগে আবারও বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। অথেন্টিক খবরাখবর কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। আসি, আবার দেখা হবে, টাটা।